হাসিনাকে উৎখাতে ৫ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা বিতর্কের সূত্রপাত করেছেন হাসিনা নিজেই। কখনো বলছেন তিনি পদত্যাগ করেছেন, কখনো বা বলছেন করেননি। সর্বশেষ অডিও ক্লিপের একই সুরে কথা বলেছেন তিনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্র জনতার গণবিপ্লবের পর সংবিধানের সবকিছু মেনে কি সরকার চলছে? এটা কিন্তু কেউই নিশ্চিত করে বলছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিপ্লব সংবিধান মেনে হয় না, বিপ্লবী সংবিধান তৈরি করে। হাসিনা বারবারই বলছেন তাকে হঠাতে আমেরিকার হাত ছিল, কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয়। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে। পত্রিকাটি বলছে ৫ বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র। কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে ২০১৯ সন থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে। আর সেটা বিবেচনা নিয়েই দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্টটি সংক্ষিপ্ত আকারে বিশ্ব বাংলার দর্শকদের জন্য তুলে ধরা হলো। ততক্ষণ অবধি আপনাদের সাথে থাকবো বরাবরের মতো আমি সিদ্ধার্থ দে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৯ সালের প্রথম দিকেই। দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো সেদিকেই ইঙ্গিত করে। নথি মোতাবেক এই কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর উপর। মঙ্গোলিয়া, হাইতি এবং উগান্ডার পর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কাছে সর্বশেষ সাফল্য বাংলাদেশ। এটি সফলভাবে ঢাকার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। নথিগুলো আরও দেখায় যে কিভাবে ভারতের হস্তক্ষেপ প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজন ছিল। ওয়াশিংটন ভিত্তিক IRI এর উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার মাধ্যমে গণতন্ত্রের প্রচার করা এবং গণতান্ত্রিক শাসনকে উন্নত করার লক্ষ্যে USAID অর্থায়িত প্রকল্পগুলির বাস্তবায়নে অংশীদার হওয়া। IRI তার প্যারিস প্রোগ্রাম সম্পর্কে কথা বলার সময় বলেছিল যে কোভিড-19 মহামারীর সময়ই শেখ হাসিনা সরকারের অস্থিতিশীল হবার সম্ভাবনা ছিল, তবে সেটি ঘটেনি কারণ মৃত্যুর হার কম ছিল এবং চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি অর্থনীতি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। IRI জানিয়েছে বিএনপি প্রান্তিক রয়ে গেছে আর আওয়ামী লীগের শক্তি সীমাহীন। তবে ভবিষ্যতে ক্ষমতার পালাবদল ঘটলে বিএনপিকে এখনও সবচেয়ে সম্ভাব্য দল হিসেবে উল্লেখ করা যেতে পারে। করোনা মহামারীর সময়কালে উদ্ভূত স্বাস্থ্য ও অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার সম্ভাবনা ছিল, তবে বাংলাদেশে মৃত্যুর হার কম ছিল এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করা গেছে। একই সঙ্গে IRI জানিয়েছে হাসিনা কর্তৃক পাশ করা ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে প্যারিস প্রাসঙ্গিক ছিল, কারণ এ আইন সোশ্যাল মিডিয়ার স্বাধীনতাকে রুখতে এবং সুশীল সমাজের সংগঠনগুলির কাজে বাধা দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল। IRI মোতাবেক আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে পাশ করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক, অধিকার কর্মী এবং সাধারণ নাগরিকদের কারাগারে পাঠাতে ব্যবহার করেছে, যারা সামাজিক মিডিয়াতে কোভিড-19 বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিক্রিয়ার সমালোচনা বা চ্যালেঞ্জ করেছিল। IRI অনুসন্ধান অনুসারে এই কর্মসূচি ৪ লক্ষ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছিল, যার জন্য ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি দ্বারা সংস্থাটিকে $৯ লক্ষ অনুদান দেওয়া হয়েছিল। IRI বলছে যে তাদের লক্ষ্য ছিল রাজনৈতিক বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর, বিশেষত যুবক এবং নারীদের ক্ষমতাকে প্রসারিত করা, রাজনীতিতে আসতে নারীদের উৎসাহিত করা। ভারতের জন্য সতর্কবার্তা। এই নথি সামনে আসার পর দিল্লি এবং অন্যান্য দেশের কি সতর্ক হওয়া উচিত? কারণ এতে আওয়ামী লীগের দুর্নীতিমূলক রাজনৈতিক প্রতিযোগিতাকে সমর্থন করার জন্য ভারতকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতায় দুটি রাজনৈতিক দলের আধিপত্য রয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি। গত 10 বছর ধরে ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্রমশ বাংলাদেশের মাটিতে আধিপত্য বিস্তার করছে এবং রাজনৈতিক প্রতিযোগিতাকে কলুষিত করেছে। অনুরূপ আরেকটি প্রতিবেদনে ভারত সম্পর্কে মন্তব্য করে বলা হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতের সমর্থনে যে কোনো উপায়ে পুনর্নির্বাচন চাইবে, কারণ আঞ্চলিক শক্তির হস্তক্ষেপ প্রতিহত করা প্রয়োজন। IRI এর বাংলাদেশ স্ট্র্যাটেজি 21 ও 22 থেকে আভাস পাওয়া যায় যে হাসিনা ভারতের আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগ এবং বিএনপির পরিবর্তে একজন অরাজনৈতিক সত্তা মোহাম্মদ ইউনূসকে সরকার চালানোর জন্য বেছে নেওয়া কেন আবশ্যিক ছিল। এমনকি সরকার চালানোর জন্য খালেদা জিয়ার নামও সেখানে আসেনি। বিরোধী দল বিএনপি বাহ্যিক চাপ, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং জনপ্রিয়তা হ্রাসের সম্মুখীন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার হয়রানি, কারাগারে নিক্ষেপ, বিচার বহির্ভূত হত্যা সহ বিএনপির সদস্য ও সমর্থকদের দমন করতে সব ধরনের চাপ
প্রয়োগ করেছিল। নির্বাচনের সুযোগ থাকলেও বিএনপির সামনে সরকারকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা সীমিত ছিল। অভ্যন্তরীণভাবে দলটির মধ্যে তার ঢাকা ভিত্তিক এবং লন্ডন ভিত্তিক নেতৃত্বের মধ্যে ভিন্নতা রয়েছে, যার অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংস্কারে পক্ষপাতী তাদের সমর্থন করেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, যিনি আবার লন্ডন থেকে দলকে নিয়ন্ত্রণ করেন। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নেতৃত্বের অভাব। সম্ভবত এ কারণেই বিএনপির জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক পশ্চাৎ অপসরণে আওয়ামী লীগ ও বিএনপি প্রধান ভূমিকা রয়েছে। আওয়ামী লীগের কৌশল কর্তৃত্ববাদ এবং বিএনপির বয়কট ও দলীয় নেতৃত্বের সিদ্ধান্তহীনতা। দলীয় নেতৃত্বের পরিবর্তন এই সমস্যার সমাধান করতে পারে, কিন্তু নতুন রাজনৈতিক নেতাদের সামনে এই সম্ভাবনা কম। আওয়ামী লীগ ও বিএনপি শ্রেণীবদ্ধ ও পরিবার ভিত্তিক দল। উপদেষ্টাদের একটি বৃত্ত উভয় দলকে নির্দেশ দেয়। খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদের সন্তানদের উত্তরসূরি হিসেবে ফোকাস করে গেছেন। তরুণ বা সংস্কারপন্থী নতুন নেতারা উভয় দলের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হন। এখানে পারিবারিক আনুগত্য প্রধান নীতি, ব্যবসায়িক খাত এবং সেনাবাহিনী এমন প্রতিষ্ঠান যা অর্থ এবং অস্ত্র দিয়ে আওয়ামী লীগ সরকারকে চ্যালেঞ্জ করতে পারে। যদিও আওয়ামী লীগ সরকার ব্যবসায়িক এবং সামরিক অভিজাতদের শান্ত করার জন্য তাদের স্বার্থকে প্রশ্রয় দিয়ে এসেছে। পরিবর্তে রাষ্ট্রীয় দরপত্র, পারমিট ও লাইসেন্স এবং শিপিং রুটে নিয়ন্ত্রণের মাধ্যমে আওয়ামী লীগ ব্যবসায়িক সাফল্যের জন্য রাজনৈতিক সমর্থনকে অপরিহার্য করে তোলে। বিরোধী দলভুক্ত ব্যবসায়ীরা উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতির মামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হন। নথিতে ওয়াশিংটন ভিত্তিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের 5 জন কর্মকর্তা এবং ঢাকা ভিত্তিক 3 জন মার্কিন কর্মকর্তা, ইউএসএআইডির 2 জন এবং মার্কিন দূতাবাসের 1 জন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।